আমি বলি নাই কখন এই ঘটনারই। আমারও তো মা বাবা আছে, আমি তো এতিম না। মরার আগে খুব আফসোস আছে আমার মনের ভিতরে। আমাকেই দিল, আমার বড় বোনকে আর দিল না। কেন আমি হলাম কপাল পোড়া। তখন তো বুঝতাম না যে রেপ কি জিনিস। একটা ঠিকানা থাকে, আমার কোনো ঠিকানাই ছিল না। স্বামী যে মারা গেছে আজকে 16 বছর, আমি 16 বছরই বিদেশ করি। বলতে পারবো না জীবন আমার থেকে আর কেউ কষ্ট করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই হচ্ছে কোনো একজন ভাই কিংবা বোনের আকুতি তার পরিবারে ফিরে যাওয়ার জন্য। নতুন করে বলার কিছুই নেই, শত শত ভিডিও আমি করেছি বিগত 4 বছরে, এবং শত শত ছেলেমেয়ে এই সোশ্যাল মিডিয়ার বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আল্লাহর অনুগ্রহে তাদের বাড়ি ফিরে গেছেন। তো আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের পরিবার খুঁজতে চান কিংবা কাউকে খুঁজে দিতে চান, যদি এমন হয়ে থাকে ছোটোবেলায় হারিয়ে গেছেন, কিছু তথ্য তার মনে আছে কিন্তু বাড়ি ফিরতে পারেননি লম্বা সময় ধরে, তাহলে আমাদের এখানে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বড় করে 09639887777। আমি আবারও বলছি 09639887777। আপনার নাম কি? মিনু বেগম। মিনু বেগম কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। নাম চেঞ্জ হয়নি? বয়স কত আনুমানিক? 42 বছর। আপনি 7 থেকে 8 বছর বয়সে হারিয়েছেন। পুরোটা তো লিখে নিয়ে আসছেন। আচ্ছা, একটা জিনিস একটু শুরুতেই বলে নিই, ওনার কিন্তু ঠিকানা মনে আছে, খুব ভালোভাবে ঠিকানা মনে আছে। কুমিল্লা জামতলী লাকসাম। এটা আমার নানা বাড়ি। এটা আপনার নানা বাড়ি? কুমিল্লার জামতলী লাকসামে আপনার নানা বাড়ি। নানার নাম কি? না, জানি না। চলেন পুরো ঘটনা একটু আমরা শুনি। পুরো ফ্যামিলি দিনাজপুরে ছিলাম। আমি তখন অনেক ছোট আমার মনে হয়, জি, কিন্তু আমার মনে আছে যে আমার বাবা খাকি পোশাক পরতো। আচ্ছা। আর এই যে আমার নামটা, এটা আমার বাবা রাখছে মিনু। আমার মনে আছে যে বাবা যখন আসতো খাকি পোশাক পরা ডিউটিতে, তখন বুঝতাম না যে উনি ডিউটি করে না কি করে, কিন্তু আমার মনে আসে যে খাকি পোশাক পরতো। খাকি পোশাকটা খুলেই আমাকে কুলে নিত আমার বাবা। অনেক লম্বা কালো করে, আমার একটা মেয়ে হয়েছে এরকম লম্বা কালো চিকন করে আমার বাবা, কিন্তু হাতে একটা লাঠি থাকতো। বুঝতে পারতাম না যে কি করে বাবা, পেশাটা কি। আবার মনে আছে যে আমরা কোয়ার্টারে থাকতাম। আচ্ছা। কোয়ার্টারের আশেপাশে একটা ছবি ছিল, নাম কি মনে নেই। ওইখান থেকে আমরা আইসে পড়ি কুমিল্লা, আমার নানি বাড়ি। নানি বাড়ি আইসে শুনলাম মার মুখে, আমার মা বলতো যে বাবা রিটায়ার করছে, কিন্তু এর ভিতরে আমরা কিন্তু আমি মনে নেই যে আমরা কোনো জায়গায় গেছি। আর এই কুমিল্লাই আসছি নানি বাড়ি। কুমিল্লা আসার পরে বাবা আমাদেরকে থুয়ে দাদা বাড়ি যায়। মার মুখে শুনছি আমাদের দাদা বাড়ি। আসলে কি দাদা দাদি এগুলি কখনো বুঝতেই পারি নাই। আচ্ছা আচ্ছা, জানি না যে দাদা বাড়ি কি। আমার একটা বোন আছে, বড় বোন, আমার বড় বোনের নাম বুলবুল। আমার একটা ভাই আছে নাম দুলাল। ছোট একটা বোন আছে কিনা জানি না, শানু করে নাম। আচ্ছা, কিন্তু কার নাম এটা, না বোন নাকি খেয়াল নাই আমার এতটুকু। দিনাজপুরের থেকে আমরা কুমিল্লা আসি, আমরা আবার একটা হোটেলে নামি আসার পথে। ওটা মনে হয় কুমিল্লার হতে পারে, আমি জানি না। হোটেলটা একদম নিচে, নামার সময় বালু পাড়ায় যেতে হয়। কুমিল্লা আসার পরের থেকে কতদিন পরে আমার খেয়াল নাই, আব্বা আবার চলে যায়। আব্বা চলে যায়, বলে দাদা বাড়ি যাবে, কি একটা ভেজাল আছে জমি জামা না নিয়ে। আসলে জানি না, বুঝি নাই তখন এত কিছু। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা দাদা বাড়ি কই। তো মা বলছে কি যে আমাদের দাদা বাড়ি বরিশাল হতে পারে, আমিও কখনো যাই নাই। মাও কখনো তার শ্বশুর বাড়ি যায়নি? না। চলে যাওয়ার পরে অনেক দিন আমার বাবা আসে না। প্রায় দিন শুনতাম আমার মা কান্দাকাটি করতো এই কুমিল্লাতে থাকা অবস্থায়। আমার মা আর আমার মেজো মামা আমরা চুয়াডাঙ্গায় যাই। আমার চুয়াডাঙ্গায় আমার বড় খালা আছে, ওইখানে যাই। আমার মনে আছে যে আমরা ট্রেন থেকে নামার পরে আমরা শুনি যে আমার বাবাকে মেরে ফেলছে আমার বাবার চাস্তো ভাইয়েরা। ওখানে যাওয়ার পরে আমার মনে হয় আমরা এক রাইতে ছিলাম। আমার খালার একটা ছেলে, বড় খালা বললো কি যে তোর এই মেয়ে যখন তোর পেটে ছিল তখন বলছিলাম যে যদি মেয়ে হয় তাহলে আমার ছেলেকে দিয়ে বিয়ে করে রাখবো। তো মেয়েই তো হয়েছে, তো ও থাকুক, তোরা যা। ওই দিন রাতে কারেন্ট চলে যায়। কারেন্ট যাওয়ার পরে আমি আর আমার খালতো ভাই পানি আনতে যাই। চুয়াডাঙ্গায় কি আপনার খালার বাড়ি ছিল? চুয়াডাঙ্গায় আমার খালার বাড়ি ছিল কি জানি না, মানে চুয়াডাঙ্গায় খালার ওখানে গেছিলেন রাত্রে? হ্যাঁ, ওই দিন ছিলাম। তো আমার খালতো ভাই বললো কি যে তুই এখানে থাকবি, তাহলে আমি যা বলবো তাই শুনবি। এই কথা বলার পরে মা যখন সকালে চলে আসতে চায়, আমার মার সাথে আমি আইসা পড়ি। থাকেন না আপনি? না, আমি আর থাকি নাই। ওইখান থেকে আসি আমরা আবার কুমিল্লায় নানি বাড়ি চলে আসি। চলে আসার পরে কতদিন পরে আমার এসব আসলে খেয়াল যায়। আমার মার খালা, তার মানে আমার নানি হয়,
আর আমার এই মেজো মামাটা আমাদেরকে সিলেটে নিয়ে আসে, আমাকে আর আমার বড় বোনকে বুলবুলকে, বলে কি যে এখানে লেখাপড়া কে শিখাবে আর মানুষ বা কে করবে। নিয়ে এসে আমাকে আর আমার বড় বোনকে সিলেটে দিয়ে আসে। আমার মাও ছিল সাথে আর আমার বড় মামা ছিল। ওই বাড়িতে দিয়ে আসার পরে আমার মনে আছে যে ওই বাড়ির ওই মালিকের মনে হয় গাড়ি আছে, সুমি ট্রান্সফার, ওনারা চলে আসে, কি বলে যে ওরা লেখাপড়া শিখাবে, মানুষ করবে। ওদের সাথে পরিচয় ছিল আপনার মার এবং মামার? জানি না। এটা আপনি জানেন না? ওই বাসায় আপনাদের দুজনকে রেখে বলে আসলো যে এনারা লেখাপড়া শেখাবে। কি সম্পর্কে কি হয় না হয় কিচ্ছু জানি না আসলে, কিন্তু সেটা না, এটা এখন বুঝি আর কি। সিলেটে থুয়ে আসে আমাকে আর আমার বড় বোনকে, কিন্তু ওনারা কাজ করাতো। আচ্ছা, লেখাপড়া তো শিখাবে দূরের কথা, ওনারা কাজ করাতো। পরে আমাকে কাজ করাতে পারতো না বেশি, আমার বড় বোনকে দিয়ে কাজ করাইতো। আর অনেকদিন পরে আমার মা আসে আমাদেরকে নিতে, দেখে না অনেক খুশি হয়ে যায় যে মা আসছে, যাব, দিবে না ওনারা। ওইখানেও কিন্তু অনেক অত্যাচার। ছোট হলে কি হবো আমি তো বুঝি। আমার মা আসছে পরে ওনারা দিতে চায় নাই, আমি অনেক কান্দাকাটি করছি। ওর ফাঁকে দিয়ে দেখলাম যে আমার বড় বোন আসবে আমাদের সাথে। ওই যে আগে যে ডানোর পট গুলো ছিল না দুধের, সেই দুধের ডানোর পটের ভিতর আমার বোনে কাপড় গুজাইতেছে আমার মার সাথে আসবে বলে। আমার খুব খেয়াল আছে এই জিনিসটা, আমাদেরকে কেউ আসতে দিবে না। পরে আমি অনেক কান্দাকাটি করলাম, তাও আসতে দিবে না। কি করলাম, নিজের বটি দিয়ে না নিজে একটা কূপ দিলাম এখানে। আমার এখানে একটা দাগ আছে, দাগটা অনেক উপরে উঠছে এখন, এই যেটা দিলাম। পরে আমার মা বললো কি আমার মেয়েটাকে দিয়ে দেন, আমার মেজর মেয়ে, আমার এই মেয়েটার অনেক রাগ। সেটা আমি বলতে চাচ্ছিলাম। আমাকেই দিল, আমার বড় বোনকে আর দিল না। আসলে অতটুকু জ্ঞান নাই যে বড় বোনকে ছোড়ে চলে যেতেছি। আমার মা আমাকে নিয়ে আসলো। এটা সিলেটের ভিতরেই হবে মনে হয়, কোথাও ভাড়া টাড়া কিবা কি জানি না আমি। আবার কিসে করে আসছি সেটাও আমার মনে নেই, মনে হয় রিক্সা, জানি না আমি। পরে ওই বাসায় গেলাম, যাওয়ার পরে কয়দিন ছিলাম আমি ঠিক জানি না, কিন্তু আমার মা বিয়ে করছে কি না করছে আমার এতটুকু মনে না, কিন্তু আমি একটা পুরুষ মানুষ দেখছি আমার মার সাথে। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠার পরে দেখলাম না কি তা জানি না। ওটা দেখার পরে আমার এই ঘটনা খালি আমি এখানেই বলতেছি, আমি কিন্তু এগুলি আমার মেয়েদেরকেও বলি নাই। পরে খুব মনে রাগ হয়েছে, এই পুরুষ পোলাটা কে, খুব রাগ হয়েছে। আমি বলি না আমার মাকে, আমি চলে যাবো, মা আমাকে থুয়ে আসো আপার বাসায়, আপারও এখানে থুয়ে আসো। আমার মাও না আমাকে নিয়ে আপার বাসায় থুয়ে আসছে, আমার বড় বোনের বাসায় থুয়ে আসছে। যে বাসায় কাজে ছিলেন ওই বাসায় রেখে আসছে। ওইখানে আমার আপার কাছে আমাকে থুয়ে আসছে। দেখলাম যে আপার উপরে অনেক অত্যাচার করতেছে। তার কতদিন পরে, না মাস পরে না 1 বছর পরে আমি জানি না, আমাকে নিয়ে আসা হয় ঢাকায়। ওদের ফ্যামিলিরই বড় মেয়ে ঢাকায় থাকে, ওনার নাম হলো সাপি। ওনাদেরই গাড়ি আসিল সুমি ট্রান্সফার। আচ্ছা আচ্ছা, ওনার বড় মেয়েরই গাড়ি ছিল সুমি ট্রান্সফার। এমন তো বড় মেয়ের জামাইয়ের না, ওনার বাপের বাড়ির, যেখানে আমরা ছিলাম। আমি কোচ দিয়ে আসছি, যে কোচের মাঝখানে আগে মুড়া বসাতো, আমি সেই মুড়া বসেই আমি ঢাকায় আসছি না সিলেটের পথে ঢাকায় গেছি এটা আমার খেয়াল নাই। ওই বাসায় আমি ফুপুর বাসায় আমি আসি। ফুপুরা থাকে হলে এই ঢাকায় পার হাউস সিদ্ধিগঞ্জ, এখানেই ওনারা থাকে। ফুপাও সরকারি চাকরি করতো, ফুপার নাম হলো আমিন। ওখানেই আমি অনেক বছর ছিলাম। আমার মনে হয় 3টা ছেলে মেয়ে, বড়টার নাম হলো অপু, মেজো মেয়ের নাম হলো রাসু আমার বয়সের, ছোট মেয়ের নাম হলো নাজু। আমরা সবই একই বয়সের, কিন্তু অপু ভাইয়া বড়। আচ্ছা, আমার মনে হয় যে আমি অনেক বছর ওই বাসায় ছিলাম। ফুপা আবার প্রায় দিন বাইরেই থাকতো, সরকারি চাকরি করতো উনি। যেহেতু আমরা কোয়ার্টারে ছিলাম, ওইখানেও কোয়ার্টার ছিল। ওই বাসায় ফুপুর দেওরও থাকতো। পরে আমি দেখলাম কি যে দেওরের সাথে সম্পর্ক। এইভাবেই আপনি থেকে গেলেন? হ্যাঁ, ওকে। এইভাবেই আমি আর ঢাকায় আসতে পারিনি। আর মা বাবার সাথে, বোনের সাথে। আপনি চেষ্টা করেন এই ফ্যামিলিকে বলেন এই সিলেটে আমাকে পাঠায় দাও আমার বোনের কাছে? হ্যাঁ বলছি। এখন যে ফ্যামিলির কথা আপনি বললেন ঢাকাতে, এদের সাথে আপনার যোগাযোগ আছে? এরা কোথায় থাকে আপনি জানেন? না, আমি তো আরো কত ফ্যামিলিতে গেছি। ওখান থেকে আপনি কি বের হয়ে গেছেন যখন এই ঘটনা আমি জানি? ওনাদের একটা ব্যক্তিগত ঘটনার কথা উনি জানেন। মূল বিষয়টা হচ্ছে উনি এখানে বলেছেন বিষয়টা, কিন্তু এটা আমরা ফ্ল্যাশ করছি না, ওই জায়গাগুলো আমরা মিউট করে দিয়েছি। এই ঘটনা আপনি জানার পরে কি আপনার সাথে শত্রুতা তৈরি হয়? মানে আপনি বলে দেন কাউকে ফ্যামিলিতে? ও, কাকে বলেন? তারপর আপনার উপরে কি হয়? ওই চাচা আমার সাথেও নির্যাতন করছে। ও, তখন তো বুঝতাম না কি জিনিস। এরকম একটা ঘটনা ঘটার পরে কি হয়? আমার মনে হয় বলে দিছে, ওই চাচা আমাকে বলে কি আমাকে আমার মার বাড়িতে দিয়ে আসবে। এ কথা বলে নোয়াখালী ছাগল নিয়ে আসে ওই চাচা। নিয়ে আসার পরে ওখানে 1 সপ্তাহের জন্য আমার রাখে, বলে কি 1 সপ্তাহ পরে আইসা মা বাবার কাছে আর কি দিয়ে আসবে, মার কাছে। অথচ জানি না যে মা কোথায় আছে। কিন্তু এর ভিতরে আমি অনেক দিন বলছি আমার বোনের কাছে যাব, আমি ওই বাড়িতে যাব, মার কাছে যাব, কিন্তু ওনারা আমারে নিয়ে আসে না। আর তারপরে একদিন বললো তোর বোন পাগল হয়ে গেছে, ওকে সিলেট মাজারে ছেড়ে দিয়ে আসছি।
এই ফ্যামিলি থেকে বলা হয়? এই ফ্যামিলি থেকে বলে। আমি আজকে 4 বছর দেখি আপনার এটা, আপনার এই ভিডিওগুলা দেখার পরের থেকে, বাল বাচ্চা মানুষ করার পরের থেকে, জীবনে তো অনেক কষ্ট করছি, বিয়ার আগের থেকে বিয়ার পরের থেকে জীবনে অনেক কষ্ট করছি। আমার মনে হয় যে আপনি যে ভিডিওগুলা করেন তার থেকেও বেশি মনে হয় আমার জীবনের ঘটনাগুলা। আমার মনে অনেক স্বাদ আহ্লাদ হয়েছে এখানে আইসে আমি আমার মা বাবাকে খুঁজে পাই কি না পাই, আমার জীবনের গল্পটা আমাকে আপনাকে বলার। আমি একা একা বলতাম যে ভাই আপনার ওখানে যদি আমি একবার যাইতে পারতাম। মেয়ে মানুষ যে এত কষ্ট করে জীবনে আমার মতো আর কেউ করে নাই। কারণ আমি হলাম কপাল পোড়া, বাবা মা থেকে দূর হইছি, ভাই বোনের থেকে দূর হইছি, বিয়ার আগের থেকে কষ্ট করি, বিয়ার পরে কষ্ট হইলাম, স্বামী মারা গেল, 4টা মেয়েকে মানুষ করলাম। বলতে পারবো না জীবন আমার থেকে আর কেউ কষ্ট করছে। আমার বাচ্চাদেরকে আমি বলি না কখনো এই ঘটনাগুলো, যে আমার জীবনে এত ঘটনা ঘটছে। আমার মনে হয় কি যে আমার জিত ছিল দেখে আমি বাইচে আসছি, না হলে আমি আমার জীবনে বাঁচতে পারতাম না কোনোদিনও না। এত কষ্ট করছি, আর মানুষ এত কষ্ট করে। আমার বাচ্চাগুলোর আমি মানুষ করছি খালি যে আমি মা বাপ ছাড়া হইছি, আমি যেন আমার বাচ্চাদেরকে যেন আমার মা হারা না করি, ওদেরকে যেন বুঝতে দেই না যে মা না থাকলে জীবনে কি হইতে পারে। আমার বয়সে যদি আমি এতটুকু করতে পারি, তাহলে এখনকার অবস্থায় আমার তো 4টা মেয়ে, ওরা কি করে বাঁচবে এটা আমি কল্পনা করে আমার মেয়েদেরকে আমি কখনো দূর করিনি। আমার স্বামী যাওয়ার পর থেকে, আমার স্বামী যে মারা গেছে আজকে 16 বছর, আমি 16 বছরই বিদেশ করি, কিন্তু মেয়েদেরকে কোনোদিন আমার ঘটনা বলি নাই। আপনার যে এই পর্যন্ত আমি অনুষ্ঠানটা দেখছি, যে আমি কখন যাব আপনার কাছে যে আমার গল্পটা একটু বলি। একটা ঠিকানা থাকে, আমার কোনো ঠিকানাই ছিল না। এখান থেকে লাথি মারছে ওইখানে গেছি, ওইখান থেকে লাথি মারছে ওইখানে গেছি। শেষ পর্যন্ত বিয়ে হলো, শ্বশুর বাড়ি তো ভালোই পাই নাই, ওনারা আমার সাথে অত্যাচার করে না এটা ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা পাই নাই। স্বামী ভালোবাসছে, তাও জুয়া খেলতো। স্বামীরে ভালো করার জন্য বিদেশে গেলাম, সেও মরে গেল। ছোট ছোট মেয়েদেরকে মানুষ করলাম এই বিদেশ করে, মা বাবার কথা আর মনে নাই। ওদেরকে কখন খবর নিব বলেন, কখন খুঁজে বার করবো আমার মেয়েদেরকে, আমার মাকে? যদি আমার মা বাবার খবর লই তাহলে মেয়েদেরকে মানুষ করতে পারি না। মেয়েদেরকে মানুষ করতে গেলে মা বাবার খবর লইতে পারবো না, মা বাবার কথাই মন থেকে উঠে গেল। এত অত্যাচার পরে যে মা বাবার, মার খবরটা, ভাই বোন, আমারও যে আরো 2টা 3টা ভাই বোন আছে, ওদের খবরটা নিয়ে আমি এগুলো আর মনে পড়ে নেই। এগুলো যে কখন মনে করব আমি জানি না, যে আমার মা বাবাকে আমি খবর নেই কখনো, তাহলে আমার বাচ্চাদেরকে আমি মানুষ করতে পারবো না। আপনার এই অনুষ্ঠানটা দেখার পরে আর স্বামী মারা যাওয়ার পরে বিদেশ করতাম, আর ফেসবুকটা দেখতাম, আর আপনার এই অনুষ্ঠান দেখতাম, আমি বলতাম যে এবার একটু খবর নেই, দেখি আমার মা ভাই বোন কি আছে নাকি নাই, একটু খবর নেই। মারা যাওয়ার আগের থেকে একটু মনের জাগ দিছে যে একটু মা বাবার যদি দেখে যাইতে পারি, আমারও তো মা বাবা আছে, আমি তো এতিম না। ভেরি সেনসিটিভ এপিসোড। একসময় তো আমরাও খুব আদরের ছিলাম না, অনেক আদরের ছিলাম। শুধু ওনার বাবা মারা যাওয়ার পরে ওনার পরিবারটা দেখেন কি হয়ে গেছে। তারপরে বললাম যে আচ্ছা একটু কিবরা ভাইয়ের কাছে যে আমি অনুষ্ঠানটা খুলে বলি, পাই কি না পাই, এতদিন তো পারলাম না, এখন একটু মেয়েদেরকে যেন বিয়ে দিয়ে দিছি, বড় হয়ে গেছে, বিয়ে দিছি, ওদেরকে একটা রাস্তা করে দিছি। 4 মেয়ের বিয়ে হয়ে গেছে, 4 মেয়েকে বিয়ে দিছি আল্লাহর রহমতে। জানেন আপনার এই অনুষ্ঠানের জন্য মেয়েদেরকে বলতাম না, সৌদিতে একজন থাকে পরিচিত, উনাকে বলছি, আবার একজন থাকে উনাকে বলছি, দুবাইতে একজন থাকে উনাকে বলছি, আমাদের এই শ্বশুরবাড়ির আশেপাশে একজন আছে উনাকেও বলছি। মানে আমার মনে হয় কি আমি অনেককে বলছি যে আমাকে একটু হেল্প করেন না, আমি তো লেখাপড়া জানি না, আমি একটু অনুষ্ঠানে কিভাবে বলবো, একটু হেল্প করেন। যে দেখি, মানে মনেরটা মনে রাখছি যে দেখি যে আমার বাপ মাকে যদি একটু পাই খুঁজে। মরার আগে খুব আফসোস আছে আমার মনের ভিতরে, যে মা তুমি কি বাচ্চা আছো, আমার ভাইটা একটু বাচ্চা আছে, আমার বোনটা কি আছে নাকি, জীবনে তো অনেক কষ্ট করলাম, আর একটু নিলে একটু কষ্ট হবে, একটু দেখি মারা যাই,
কেন আমিও অনেক অসুস্থ, বিদেশ থেকে আসছি, বিদেশেও 4 মাস অসুস্থ ছিলাম, বাংলাদেশে আইসে হাই প্রেশার হয়ে গেছে। আমার বাপের কথা তো আমি বলতে পারবো না, উনি বেঁচে আছে কিনা আমি জানি না, আমি কইতে পারবো না। আমি থাকতেই তো আমার বাপের কথা শুনছি, তারপরেও আমি জানি না মারা গেছি কিনা, আমি বলতে পারবো না। চলেন আমরা চেষ্টা করি, তাওয়াক্কাল তো আল্লাহ, আপনাকে আল্লাহ নিরাশ করবে না, এটা আমরা বিশ্বাস করি, চেষ্টা করতে চাই। আপনার মায়ের নাম কি? মনোয়ারা বেগম। মনোয়ারা। বাবার নাম? এম এ শরীফ। বোনের নাম? বুলবুল। বুলবুল। ভাইয়ের নাম? দুলাল। কুমিল্লার জামতলী লাকসামে হলো আপনার নানা বাড়ি ছিল। জি। দাদার বাড়ি সম্পর্কে আপনি তেমন কিছু জানেন না। আপনার মামার নাম হচ্ছে হাশেম। তাহলে এখানে খুঁজতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে কুমিল্লার জামতলী লাকসামে হাশেম নামে কেউ আছে কিনা। এই হাশেম সাহেব কি করতেন পেশায়? জানি না। তাও জানেন না। হাশেম সাহেবের বোন হচ্ছে মনোয়ারা বেগম এবং তার মেয়ে হচ্ছেন আমাদের আজকের মিনু। ওনার গল্পের শেষ দিকটা যদি আমি এক লাইনে বলি, উনি আসলে ওই পরিবার থেকে ডিটাচড হয়ে বিভিন্ন পরিবারের হাতে চলে গেছেন এবং তারপর ওই পরিবারটাকেও তিনি আর খুঁজে বের করতে পারেননি। লাস্ট পর্যায়ে বোধহয় ওনাকে বলা হয়েছে যে ওনার বোন সে এখন সিলেট মাজারে পাগল হয়ে গেছে বা সামথিং লাইক দিস। তো আসলে একটা জিনিস যেটা বুঝতে পেরেছি যে ওনার ফ্যামিলিটা সম্পূর্ণ রকমভাবে স্ক্যাটার্ড ছিল, আর ওনার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা আসলে 20 মিনিট বা 25 মিনিট আসবে না, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। ওনার জীবনের গল্প অনেক বড়। ওনার বৈদের জীবনের গল্প যদি এখানে তুলে আনতে যাই সেটাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি আমার জীবনে অসংখ্য মানুষের গল্প নিয়ে কাজ করেছি, অসংখ্য মানুষের গল্প আমি তুলে ধরেছি। আল্লাহর নাম নিয়ে বলছি যে কোনো মানুষের সাথে 5 মিনিট কথা বললে বুঝতে পারি যে এই মানুষটার জীবনে কী ধরনের গল্প আছে। তবে এটা ঠিক যে আমাদের এই আপন ঠিকানা বহুদিন পরে আমাদের এই বেসিক ভিডিওটা একটা মনে ধাক্কা দেবে অনেক দর্শকদের। আসলে এই মিনুর গল্প, এই হাজার মিনুর গল্প, এবং এই হাজার মিনুরাই আসেন এখানে আমাদের আপন ঠিকানায়। কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, আমি চেষ্টা করি, এর চেয়ে তো আর বেশি কিছু করার নাই। আমাদের কাজ চেষ্টা করা। আপনি কি বলতে পেরেছেন সবকিছু? সবকিছু নিশ্চয়ই বলতে পারেন নাই। অনেক কিছু থাকলো যেগুলো হয়তো আর শোনা হবে না। হ্যাঁ, না বলাই থাকুক। ঠিক আছে, আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আপনার ভালো করবে নিশ্চয়ই, আর আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব। আমি চাই, আপনি অনেক রিফিরাই দিছেন, আপনার এই অনুষ্ঠানের জন্য কত মানুষ যে বাপ মা ফিরে পাইছে আমি নিজে দেখছি, নিজে। হ্যাঁ, প্রায় 400-র কাছাকাছি। আপনার প্রত্যেকটা অনুষ্ঠান আমি দেখছি। আপনার প্রত্যেক অনুষ্ঠান আসার আগেই না আমি ফেসবুকে যতটুকু জানি চেষ্টা করি অন্যজন দেখুক। আপনার এই গল্প শোনার আগেই না আমি করে দিই যে অন্যজন দেখুক, শেয়ার করে দেন, শেয়ার করে দিই। আমি টপ করে শেয়ার করি আর বলি যে আমি যে কখন যেতে পারবো। যাক, আপনার আশা পূরণ হয়েছে আজকে, আল্লাহ ভরসা। আমরা সবাই মিলে চেষ্টা করব। আমাদের আপন ঠিকানার দর্শক যারা আছেন, ভাই ব্রাদার যারা আছেন, ওনার এই আকুতিটা বুঝে এই গল্পটা আপনারা শেয়ার করেন। 4 বছর ধরে উনি এই কথাগুলো বলার জন্য অপেক্ষা করেছে। আমরা যেন এতটুকু সম্মানটুকু দিতে পারি। প্রিয় দর্শক এবং শ্রোতা, তাওয়াক্কাল তু আলাল্লাহ একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করতে চাই। আমরা শেষ করছি। আপনি দোয়া করবেন বেশি বেশি করে আপনার জন্য, আমাদের জন্য, একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।